লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, যা সংক্ষেপে এটাকে এলপিপি বলা হচ্ছে। এল ফর লিনিয়ার, পি ফর প্রোগ্রামিং, আর এল পি ফর প্রবলেম, এলপিপি বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এর জন্য একটা বই জোগাড় করে নেবে, একটা ঘোষ চক্রবর্তীর বই আছে আর টেকনো ওয়ার্ল্ডের বই আছে, যে কোনো একটা জোগাড় করলে হবে। টেকনো ওয়ার্ল্ড, TW পাবলিকেশন বলবে তাহলে হবে, ঠিক আছে। আর একটা ঘোষ চক্রবর্তী, ঘোষেন চক্রবর্তী। ঘোষ চক্রবর্তী, এই দুটোর মধ্যে যে কোনো একটা বই নিলে হবে। একটা মেকানিক্স, মেকানিক্সের একটা বই, মুখার্জি বেজের একটা বই আছে, ঠিক আছে। মুখার্জিয়ান বেজ, এটা একটা নিতে পারো। আর একটা সাহা গাঙ্গুলি, সাহা গাঙ্গুলি। ডক্টর মতিউর রহমান। আচ্ছা, আজকে আমরা শুরু করবো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটা করে অল্টারনেট করে করাবো, মানে একটা করে চ্যাপ্টার বা দুটো করে চ্যাপ্টার করে শেষ করবো আর আরেকটা করবো, ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের প্রথমে যেটা ডিসকাস করবো অ্যাসাইনমেন্ট প্রবলেম। অ্যাসাইনমেন্ট প্রবলেম, এপি বলে এটাকে সংক্ষেপে, অ্যাসাইনমেন্ট প্রবলেম। অ্যাসাইনমেন্ট প্রবলেম ব্যাপারটা কি এবং কিভাবে সলভ করতে হবে, তার অপটিমাল সলিউশন বের করতে হবে। একটা প্রবলেম নিয়ে ডিসকাস করবো। একটা প্রবলেম লেখো। সলভ দা solve the following assignment problem.
প্রবলেমটা একটু কেন ঠিক আছে। আচ্ছা প্রবলেমটা দেখো, এখানে তিনটে মেশিন আছে, এটা M1, মেশিন 1, মেশিন 2, মেশিন 3, আর এগুলো তিনটে জব প্রোডাক্ট আর কি। ঠিক আছে, কি হচ্ছে এই এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা তিনটে মেশিনেই তৈরি করতে পারবে। প্রবলেমটা ভালো দেখো, এই এই প্রোডাক্টটা তিনটে মেশিনে তৈরি করতে পারবে। এই প্রোডাক্টটাও, সেকেন্ড প্রোডাক্টটাও তিনটে মেশিনে তৈরি করা যাবে, আর থার্ড প্রোডাক্টটাও তিনটে মেশিনে তৈরি করা যাবে। এখন যদি ফার্স্ট প্রোডাক্টটা ফার্স্ট মেশিনে তৈরি করি, ঠিক আছে, সাপোজ ফার্স্ট প্রোডাক্টটা যদি ফার্স্ট মেশিনে তৈরি করি, তাহলে এত মিনিট টাইম লাগছে বা এত টাকা খরচ হচ্ছে সাপোজ। ঠিক আছে, কত টাকা খরচ হচ্ছে? বসে যাবো। তাহলে প্রথম প্রোডাক্টটা যদি প্রথম মেশিনে তৈরি করে কত টাকা খরচ হচ্ছে? 12 টাকা খরচ হচ্ছে এক্সাম্পলের জন্য বলছি। আর বা 12 ইউনিট কস্ট লাগছে। আর প্রথম প্রোডাক্টটা যদি সেকেন্ড মেশিনে তৈরি করি তাহলে কত লাগছে? 24 টাকা খরচ হচ্ছে। আমি এক্সাম্পলের জন্য বলছি, 24 টাকা খরচ হচ্ছে। আর প্রথম প্রোডাক্টটা যদি তৈরি করি থার্ড মেশিনে, তাহলে কত কস্ট হচ্ছে? 15 টাকা। কস্ট বলা হচ্ছে এগুলোকে। ঠিক আছে, সিমিলারলি এইটা তাহলে কি বোঝাতে যাচ্ছে? এই কস্টটা, এগুলোকে কস্ট বলবো, এই গুলোকে কস্ট বলবো। তাহলে এটা কি বোঝাচ্ছে? তাহলে সেকেন্ড প্রোডাক্টটা সেকেন্ড মেশিনে যদি তৈরি করা হয়, কস্ট কত লাগবে? 18 ইউনিট কস্ট লাগবে। ঠিক আছে, এইভাবে এটাকে কস্ট ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এই প্রবলেমটা আমরা সলভ করবো যে কোন জবটা কোন মেশিনের মাধ্যমে পারফর্ম করলে এই কস্টটা, টোটাল কস্টটা সব থেকে কম হবে, মিনিমাম হবে। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম, যে কোন জবটাকে কোন, এটাকে জবও বলা হয় প্রোডাক্টও বলা হয়। তাহলে কোন প্রোডাক্টটা কোন মেশিনে প্রডিউস যদি করা হয়, তাহলে টোটাল কস্টটা কি হবে? সব থেকে কম হবে, মিনিমাম হবে কস্টটা। ঠিক আছে, আর রেস্ট্রিকশনটা কি? রেস্ট্রিকশনটা হচ্ছে যে একটা মেশিন একটা জব পারফর্ম করতে পারবে। যদি প্রথম মেশিনটা এই জবটা পারফর্ম করে, তাহলে প্রথম মেশিন আর কোনো জব পারফর্ম করতে পারবে না। একটা মেশিন কি করবে? একটা প্রোডাক্টই তৈরি করবে। সিমিলারলি একটা প্রোডাক্ট শুধুমাত্র কি হবে? একটা মেশিনে তৈরি হবে। যদি ফার্স্ট প্রোডাক্টটা যদি সেকেন্ড মেশিনে তৈরি হয়, তাহলে ফার্স্ট প্রোডাক্ট আর অন্য কোনো মেশিনে তৈরি করা যাবে না। এটা রেস্ট্রিকশন। তাহলে এমন ভাবে অ্যাসাইন করবো যে কোন প্রোডাক্টটা কোন মেশিনে অ্যাসাইন যদি করা হয়, যাতে কি হয়, এই টোটাল কস্টটা কি হবে? মিনিমাম হবে। এর রেস্ট্রিকশনটা কি? এই রেস্ট্রিকশনটা হচ্ছে যে একটা মেশিন কি করবে? একটা প্রোডাক্টই তৈরি করবে, কনসিকুয়েন্টলি একটা প্রোডাক্ট শুধুমাত্র একটা মেশিনে প্রডিউস করা যাবে। তাহলে এই রেস্ট্রিকশন গুলোর রেসপেক্টে কোন প্রোডাক্টটা কোন মেশিনে তৈরি করলে এই কস্টটা, টোটাল কস্টটা কি হবে? মিনিমাম হবে। এটাকে অ্যাসাইনমেন্ট প্রবলেম বলছে। কি এখানে প্রবলেমটার নাম কি? অ্যাসাইনমেন্ট প্রবলেম। কেন অ্যাসাইন হচ্ছে? যে অ্যাসাইনমেন্ট কথাটা কোথা থেকে আসলো? যে কোন জবটা কোন মেশিনে অ্যাসাইন করতে হবে, কোন মেশিনকে দিয়ে কাজটা করাতে হবে, যাতে কি হয়, টোটাল কস্টটা কি হয়? মিনিমাম হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম। আচ্ছা, অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করার জন্য আমরা প্রথমে যেটা করব, যে একটু মন দিয়ে দেখো, দিয়ে লিখবে। হ্যাঁ, আমি এই প্রবলেমটাকে লিখছি, একটু বুঝে নাও, দিয়ে লিখবে। কস্ট গুলো কত ছিল?
12 আর হচ্ছে 24 আর 16 আর 23 18 আর কত 24 আর 30 41 আর 14 আর 28 এটা ছিল কস্টগুলো, তাই তো? আমি এগুলো আর লিখলাম না, এটা J1 J2 J3 আর এটা M1 M2 M3। আচ্ছা, ফার্স্ট স্টেপে দেখো, ফার্স্ট স্টেপে প্রত্যেকটা রোয়ের মিনিমামটাকে চুজ করবো। মানে ফার্স্ট রো, এটা ফার্স্ট রো তো নাকি? ফার্স্ট রো এর মিনিমাম কত আছে? 15। 12 হচ্ছে মিনিমাম। তাহলে এই ফার্স্ট রো এর সব এলিমেন্ট থেকে 12 বাদ দেবো। কি পাওয়া যাবে তাহলে? 12 যদি বাদ দেওয়া হয় তাহলে তোমার এটা টেবিল 1 নাম দিচ্ছি আমি, আর টেবিল 2 পাচ্ছি এভাবে। ফার্স্ট রো থেকে ফার্স্ট রো এর মিনিমাম বাদ দেবো, তাহলে এটা থেকে 12 বাদ দেবো, কত? 0। এটা থেকে 12 বাদ দেবো, কত হবে? এটা 12, আর এটা থেকে 12 বাদ দিলে 3। সিমিলারলি সেকেন্ড রো এর মিনিমামটা সেকেন্ড রো এর সব এলিমেন্ট থেকে বাদ দেবো, তাহলে সেকেন্ড রো এর মিনিমাম 18, তাহলে 18টা এই রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে বাদ দেবো, তাহলে কত হচ্ছে এটা? 5, তারপরে কত হবে? 5 0, তারপরে হচ্ছে 6। থার্ড রো এর মিনিমামটা থার্ড রো থেকে বাদ দেবো, কত হবে? তাহলে 14 মিনিমাম, তাই তো? তাহলে 14 হচ্ছে তোমার তাহলে 16 হলো এটা, তাই তো? আর এটা 0, আর এটা কত হবে? 14। এটা ফার্স্ট স্টেপ গেল। ফার্স্ট স্টেপে কি করা হচ্ছে, যে প্রত্যেকটা রো এর মিনিমামটা সেই রো এর সব বাকি এলিমেন্ট গুলো থেকে কি করা হচ্ছে? সাবট্রাক্ট করা হচ্ছে। এটা ফার্স্ট স্টেপ। আর এই অপারেশন করার সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটা রোতে অন্তত একটা করে জিরো চলে আসবে। এসছে তো নাকি? এবার আমি খুঁজবো যে কোন কলমে জিরো আসেনি, এটা খুঁজবো। এই কলমে জিরো চলে এসছে, এই কলমে জিরো চলে এসছে, কিন্তু এই কলমে জিরো আসেনি। তাহলে যে কলম বা যে কলমগুলোতে জিরো আসবে না, সেই কলমের মিনিমাম সেই কলমের সব এলিমেন্ট থেকে বাদ দেবো। তাহলে এই কলমে জিরো আসেনি, এই কলমে মিনিমাম কোনটা? 3। তাহলে 3টা এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে, এই কলমের প্রত্যেকটা এলিমেন্ট থেকে 3 বাদ দেবো। কি পাবো তাহলে? তাহলে এই কলমগুলো আনচেঞ্জ থাকছে, 12 0 আর 0। আর এই কলমের মিনিমামটা এই কলমের সব এলিমেন্ট থেকে বাদ দেবো, কত হবে তাহলে? 0 3 আর কত? 0 3 আর 11। সেকেন্ড স্টেপ হয়ে গেল এটা। সেকেন্ড স্টেপের পরে লক্ষ্য করে দেখো যে এভরি রো অ্যান্ড এভরি কলাম কন্টেন্স অ্যাট লিস্ট 1 0 হয়েছে কিনা দেখো তো। প্রত্যেকটা রো অন্তত একটা করে কি থাকবে? জিরো থাকবে। প্রত্যেকটা কলমে অন্তত একটা করে জিরো থাকবে। আচ্ছা, এখন এই জিরো গুলোকে কভার করব, এই জিরো গুলোকে কভার করব কিভাবে কভার করব? বাই ড্রয়িং হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন। মানে এই লাইনটা, এই জিরোটাকে এই 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 যে লাইন দিয়ে একটা লাইন যদি ড্র করি আমি, তাহলে এই দুটো জিরো দেখো কভার হয়ে গেল তো নাকি? তাহলে এইটাকে হরিজন্টাল লাইন বলা হচ্ছে। তাহলে এই দুটো জিরো কভার হলো কোন লাইন দিয়ে? হরিজন্টাল লাইন। জিরো গুলোকে কভার করব বাই ড্রয়িং হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন। কোনো ডায়াগোনাল লাইন বরাবর জিরো, মানে আমি এইটা দিয়ে জিরোকে কভার করতে পারবো না, শুধুমাত্র হরিজন্টাল হবে আর কি ভার্টিক্যাল। তাহলে আরেকটা আমি লাইন দিচ্ছি এরকম, এটা ভার্টিক্যাল লাইন হলো কি, তাই তো নাকি? তাহলে সব জিরো গুলো কভার করা গেল এই একটা হরিজন্টাল লাইন আর এই একটা ভার্টিক্যাল লাইন। এরপরে স্টেপ, থার্ড স্টেপ যেটা হচ্ছে, যে থার্ড স্টেপে প্রত্যেকটা জিরোকে কভার করব বাই ড্রয়িং হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন such that the number of line is minimum। এমন ভাবে হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন ড্র করব যাতে লাইনের সংখ্যাটা কি হয়? মিনিমাম। আমি এইরকমও করতে পারতাম, এই এই লাইন দিয়ে এই জিরো জিরো কভার করলাম, এই লাইন দিয়ে এই জিরোকে কভার করলাম, এই লাইন দিয়ে এই জিরোকে কভার করলাম। কটা লাইন লাগলো? 3টে। আর আমি এইভাবে যদি করি তাহলে কটা হলো? 2টো। তাহলে এমন ভাবে হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইনগুলো দিয়ে ড্র করব যাতে নাম্বার অফ লাইনটা কি হয়? মিনিমাম হয়। আচ্ছা, এখন নাম্বার অফ লাইন যদি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, এটার অর্ডার কত এই ম্যাট্রিক্সটার? 3, তাই তো? থার্ড অর্ডার ম্যাট্রিক্স তো নাকি? এটাকে কস ম্যাট্রিক্স বলা হচ্ছে। এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3। যদি নাম্বার অফ লাইন অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয় তাহলে এটাই অপটিমাল সলিউশন, মানে অপটিমাল টেবিল হবে। এখান থেকে অপটিমাল সলিউশনটা পাওয়া যাবে, কোন মেশিনকে কোন, মানে কোন জবকে কোন মেশিনে পারফর্ম করলে কস্টটা মিনিমাম হয় এটা বের করা যাবে এখান থেকে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে নাম্বার অফ লাইন কত?
2, আর অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কত? 3। তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স নট ইকুয়াল টু নাম্বার অফ লাইন, তাহলে এই টেবিলটা অপটিমাল টেবিল নয়। অপটিমাল টেবিল কি করে করবো? এরপরে টেবিল 4-এ তাহলে এরপরে এই যে লাইনগুলোকে, যে লাইনগুলো মানে যে এলিমেন্টগুলোর উপর দিয়ে লাইনগুলো গেছে এগুলোকে কভার্ড এলিমেন্ট বলবো, আর যে এলিমেন্টগুলোর উপর দিয়ে কোনো লাইন যায়নি ডট ডট লাইনগুলো তাকে আনকভার্ড এলিমেন্ট বলবো। তাহলে বোঝা যাচ্ছে আনকভার্ড কোনটা? এটা 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 চারটে কি আছে? আনকভার্ড। যদি অপটিমাল না হয়, হরিজন্টাল লাইনের মানে নাম্বার অফ লাইনের সংখ্যা যদি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের সঙ্গে সমান না হয়, তখন কি করব? আনকভার্ড এলিমেন্ট গুলো থেকে মিনিমামটাকে চুজ করব। আনকভার্ড এলিমেন্টের মিনিমাম কোনটা? এটা হচ্ছে আনকভার্ড এলিমেন্ট মিনিমাম। এই আনকভার্ড এলিমেন্টের মিনিমামটা আনকভার্ড এলিমেন্ট, সব আনকভার্ড এলিমেন্ট থেকে বাদ দেব। মানে এটা থেকে 3 বাদ দেবো, এটা থেকে 3 বাদ দেবো, এটা থেকে 3 বাদ দেবো, আর এটা থেকে 3 বাদ দেবো। আর যে এলিমেন্টের উপর দিয়ে দুটো লাইন গেছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু লাইন, সেখানে এই মিনিমামটাকে যোগ করে দেব। তাহলে কি হলো? এইটা থেকে 3 বাদ, এটা থেকে 3 বাদ, এটা থেকে 3 বাদ, এটা থেকে 3 বাদ, আনকভার থেকে মিনিমামটা বাদ দিলাম। আর এই তিনটা এখানে দেখো, এটা দিয়ে দুটো লাইন গেছে তো নাকি? তাহলে যেখানে এই যে এলিমেন্টে দুটো লাইন যাবে, দ্যাট ইজ পয়েন্ট অফ ইন্টারসেকশনে থাকবে, সেই এলিমেন্টের সঙ্গে কত যোগ করব? এই মিনিমামটাকে যোগ করব। আর যে এলিমেন্ট গুলোর উপর দিয়ে একটা লাইন গেছে সেটা আনচেঞ্জ রাখবো। তাহলে কি আসলে অপারেশনটা? আচ্ছা, আনকভার্ড এর মিনিমাম কত? 3। তাহলে এইটা আনচেঞ্জ থাকবে, দেখো এটা 0, আর এটা কি আছে তোমার? তাহলে এটা 3 যোগ হবে, তাহলে 15 হলো। আর এটা একটা মানে লাইন গেছে, তাহলে এটা আনচেঞ্জ থাকবে। তারপরে এটা থেকে মিনিমাম আনকভার্ড, তাহলে 3 বাদ দেবো, তাহলে 2 হলো। তারপরে কত হবে? 0, তারপরে 0, তারপরে কি আসবে? 13 হবে, তারপরে 0, তারপরে হচ্ছে 8। হয়েছে তো নাকি? তাহলে যদি নাম্বার অফ লাইন নট ইকুয়াল টু অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয়, তাহলে সলিউশনটা অপটিমাল নয়। তাহলে তারপরের স্টেপে কি বলা হচ্ছে? তারপরের স্টেপে আনকভার্ড এলিমেন্টের মিনিমামটা আনকভার থেকে বাদ দেবো, আর পয়েন্ট অফ ইন্টারসেকশনে কি করবো? যোগ করবো, আর বাকিগুলো আনচেঞ্জ রাখবো। এই স্টেপটা হলো এটা। আচ্ছা, এইখানে এরপরে এই স্টেপটাকে আবার রিপিট করব। এই সব জিরো গুলোকে কভার করব বাই ড্রয়িং হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন। এমন ভাবে হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন গুলো দেবো যাতে নাম্বার অফ লাইনটা কি হয়? মিনিমাম হয়। তাহলে কিভাবে ড্র করা যায় বলো? এর জন্য আমরা যেটা করবো, যে রো বা যে কলমে সব থেকে বেশি জিরো আছে এটাকে কভার করে দেবো। কোন রো বা কলমে সব থেকে বেশি জিরো আছে? এটা দুটো, দুটো আর একটা। এই কলমে একটা, দুটো আর দুটো। তাহলে এই এই রোটাতে কি আছে তোমার? ম্যাক্সিমাম জিরো তো নাকি? তাহলে এই রোটাকে আমি কভার করে নিচ্ছি, এই রোটাকে কভার করলাম। তারপরে কভার করার পরে বাকিগুলোতে যে জিরো গুলো আছে, কোন রো বা জিরো কলমে বেশি জিরো আছে এটাকে দেখবো, দিয়ে কভার করে নেবো। কোনটা করবো বলো এবার? তাহলে যদি কি করা হয়, হচ্ছে এটা দুটো লাইন হলো, আর আরো একটা জিরো কিন্তু আনকভার থেকে গেছে। জিরোটাকে কভার করতে গেলে এখানে কি, এই জিরোকে কভার করতে গেলে একটা লাইন লাগবে কিন্তু তোমার, সেটা হরিজন্টাল ড্র করতে পারো, সেটা ভার্টিক্যাল ড্র করতে পারো। যদি ভার্টিক্যাল ড্র করি তাহলে এরকম হবে, যদি হরিজন্টাল ড্র করি এরকম হবে। তাহলে এইখানে তুমি এই জিরো গুলোকে কভার করো এমন ভাবে, যেভাবে তুমি কভার করো না কেন, 3টে লাইন তোমার লাগবেই। 3টে লাইনের কম দিয়ে তুমি কি করতে পারবে না, এটা কভার করতে পারবে না। তাহলে এখানে দেখো নাম্বার অফ লাইন 3 আর অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কত আছে? 3। তাহলে যেহেতু নাম্বার অফ লাইন ইকুয়াল টু অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয়ে গেল, তাহলে এটাই অপটিমাল টেবিল হবে। অপটিমাল টেবিল বলতে এখান থেকে অপটিমাল সলিউশন পাওয়া যাবে। এলপিপি তে একটা আমরা টার্ম পাবো অপটিমাল, কথাটা অপটিমাল সলিউশন মানে এমন একটা মানে বেস্ট সলিউশন যাকে বলা হচ্ছে, যে সলিউশনটা সব কন্ডিশন গুলোকে কি করবে? স্যাটিসফাই করবে। তাহলে এই টেবিলটা কি হচ্ছে? অপটিমাল টেবিল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন অপটিমাল টেবিল থেকে কিভাবে অপটিমাল সলিউশন বের করব সেটা আমরা নেক্সট ডিসকাস করব। যে অপটিমাল সলিউশন মানে কোন কোন জবকে কোন মেশিনে বা কোন প্রোডাক্টকে কোন মেশিনে প্রডিউস করবো। এটা আমি আবার J1, এটা J2 আর J3 ছিল শুরুতে নাকি, আর এটা M1 ছিল, M2 ছিল, আর কি ছিল? M3 ছিল। এবার এই অপটিমাল টেবিল থেকে এই জিরো গুলোকে পিক আপ করে এখানে পজিশন অনুযায়ী রাখবো। এই জিরোটা ফার্স্ট মানে 1 1 পজিশনে আছে তো নাকি? তাহলে এখানে জিরো একটা, এখানে একটা জিরো আছে, আর কোথায় আছে? এই দুটোতে জিরো আছে।
আর কোথায় জিরো আছে? এটাতে জিরো আছে, তাই তো নাকি? এই পজিশন গুলোতে জিরো আছে। তাহলে অপটিমাল টেবিল, কন্ডিশন অফ অপটিমালিটি কি হলো? যে নাম্বার অফ লাইন ইকুয়াল টু যদি কি হয়, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, তাহলে অপটিমাল টেবিল হয়ে গেল এটা। আর অপটিমাল টেবিল থেকে অপটিমাল সলিউশন কি করে বের করছি দেখো, যে শুধুমাত্র জিরো গুলোকে পিক আপ করে রাখলাম। এই এখন এই যে জিরো গুলো আছে, আমি এমন একটা রো খুঁজে বের করব যে রোতে একটাই জিরো আছে, সেটাকে খুঁজে বের করব। যদি এরকম কোনো রো না থাকে যে এই রোতে কোনো রোতে একটাও মানে এক্স্যাক্টলি একটা জিরো নেই, তখন কলমে চলে যাব। ঠিক আছে, এখানে দেখো এই রোতে কটা জিরো আছে? দুটো। এই রোতে কটা জিরো আছে? আর এই রোতে কটা জিরো? তাহলে এই রোটাকে আমি কভার করে দেবো, এই রোটাকে ব্লক করলাম। মানে এটা বোঝাতে চাইছি যে এখানে একটা অ্যাসাইনমেন্ট হবে, মানে 3 নম্বর প্রোডাক্টটা কত নম্বর মেশিনে তৈরি করতে হবে? 2 নম্বর মেশিনে। আচ্ছা, 2 নম্বর মেশিনের রেস্ট্রিকশনটা কি ছিল, যে একটা মেশিন কটা জব পারফর্ম করতে পারবে? একটাই প্রোডাক্ট তৈরি করতে পারবে। তাহলে এই কলম যেটা আমি ব্লক করলাম, সেই রো আর সেই মানে কারেসপন্ডিং রো আর কারেসপন্ডিং কলামে যত জিরো আছে সব জিরো গুলোকে ক্রস করে দিব। তাহলে এখানে তো জিরো নেই বাকিগুলোতে, এই কলামে জিরো আছে, এই জিরোটাকে ক্রস করে দিলাম। এই ক্রস করাটা মানে কি বোঝা যাচ্ছে, যে M2 মেশিন আর কোনো কি নিতে পারবে না, প্রোডাক্ট তৈরি করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, তার মানে এই জিরোটা আর নেই। আবার নেক্সট আবার রিপিট করবো এটাকে, যে কোন রো আছে যে রোতে এক্স্যাক্টলি একটা জিরো আছে, এটা খুঁজে বের করবো। যদি রো না থাকে তাহলে কলমে চলে যাবে, এমন একটা কলম খুঁজে বের করবো যে কলমে এক্স্যাক্টলি কি আছে, একটা জিরো আছে। তাহলে দেখো এই জিরোটা এখন মুছে গেছে কিন্তু, হ্যাঁ ক্রস দিয়ে দিচ্ছি মানে এটা জিরো নেই আর। তাহলে এই রোতে একটা জিরো আর দুটো জিরো, আর এই রোতে কটা জিরো? তাহলে এই জিরোটাকে ব্লক করলাম। মানে সেকেন্ড প্রোডাক্টটা কোন মেশিনে প্রডিউস করতে হবে? 3 নম্বর মেশিনে। আর কি বললাম, যে জিরোটাকে ব্লক করব, সেই সেই রো আর সেই কলমে কোনো জিরো থাকলে সেটাকে ক্রস দিয়ে দিব। তাহলে এখানে একটা কলমে জিরো আছে, জিরো করলাম, ক্রস দিয়ে দিলাম। তারপরে আবার রিপিট করব, কোন রোতে একটাই জিরো আছে এটাকে খুঁজে বের করব। দেখো তো, এটা একাই তো নাকি? তাহলে এটা কি হয়ে গেল, ব্লক করলাম। মানে অ্যাসাইনমেন্ট হলো, অপটিমাল অ্যাসাইনমেন্টটা কি, প্রথম প্রোডাক্টটা কোন মেশিনে তৈরি করতে হবে? ফার্স্ট মেশিনে। সেকেন্ড প্রোডাক্টটা কোন মেশিনে? থার্ড মেশিনে। আর লাস্ট প্রোডাক্টটা, থার্ড প্রোডাক্টটা কোন মেশিনে তৈরি করতে হবে? এই অপটিমাল সলিউশন লেখার নিয়মটা হচ্ছে এরকম। অপটিমাল অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে, এই অপটিমাল অ্যাসাইনমেন্টটাকে এইভাবে লিখবো, J1 অ্যারো দিয়ে M1, মানে জি ওয়ান প্রোডাক্টটা কোন মেশিনে তৈরি করতে হবে, কমা দিয়ে জে টু কোথায় পারফর্ম করতে হবে? জে টুটা M3, আর জে3টা M2। এইটা হচ্ছে অপটিমাল সলিউশন, অপটিমাল অ্যাসাইনমেন্ট বলা হচ্ছে এটাকে। যদি এই অ্যাসাইনমেন্ট বলা হয়, ফার্স্ট মেশিনটা কি হচ্ছে তোমার, ফার্স্ট ফার্স্ট জবটা বা ফার্স্ট প্রোডাক্টটা ফার্স্ট মেশিনে তৈরি করা হয়, সেকেন্ড প্রোডাক্টটা যদি থার্ড মেশিনে তৈরি করা হয়, আর থার্ড প্রোডাক্টটা যদি সেকেন্ড মেশিনে তৈরি করা হয়, তাহলে টোটাল কস্ট কি হবে? মিনিমাম হবে। মিনিমাম কস্টটা কি হবে? মিনিমাম কস্টটা লেখার নিয়ম হচ্ছে, মিনিমাম কস্ট বা অপটিমাল কস্ট বলা হচ্ছে এটাকে। অপটিমাল কস্ট, অপটিমাল কস্টটা হচ্ছে, আচ্ছা কোন কোন পজিশনে অ্যাসাইনমেন্ট হয়েছে? 1-1 এটাকে বলা হচ্ছে, এই 1-1 পজিশনে অ্যাসাইনমেন্ট হয়েছে। আর কোন পজিশনে অ্যাসাইনমেন্ট হয়েছে? 2-3, 2-3 পজিশনে অ্যাসাইনমেন্ট হয়েছে। আর একটা 3-2। এই কস্ট গুলোকে যোগ করে যে কস্ট পাবো সেটা হবে অপটিমাল কস্ট বা মিনিমাম কস্ট। কত হবে যোগ করলে এটা? এটা ইকুয়াল টু, তাহলে 12 প্লাস হচ্ছে কত, 24 প্লাস 14, ঠিক আছে? এটা কত হবে? 50 নাকি 50 তো নাকি? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। আর অ্যাসাইনমেন্ট প্রবলেম কি করতে হবে, এভাবে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা একটু লেখো এটাকে, প্রথমে টেবিল 1টা লেখো সলিউশনে। টেবিল 1টা লেখো।
আচ্ছা, প্রথম টেবিল লেখার পরে হ্যাঁ নিচে বা ডান দিকে এটা মানে কি অপারেশন করে সলিউশনটা বের করলাম, পরীক্ষাতে কিন্তু এই অপারেশনটা একটু বলতে হবে। হ্যাঁ, এই টেবিল 1 লিখেছো তার ডান দিকে লেখো বা নিচে লেখো যে সাবট্রাক্টিং the minimum cost subtracting the minimum cost from আচ্ছা subtracting the minimum cost of each row লেখো, minimum cost of each row from all the elements of the corresponding row, from all the elements of the corresponding row, from all the elements of the corresponding row we get table 2, the table 2 টা লেখো, we get table 2, the table 2 টা লেখে নাও। we get table 2, ঠিক আছে, টেবিল 2 লিখেছি তো। আচ্ছা, টেবিল 2 এর নিচে বা ডান দিকে দেখো each column of table 2 except the third one, মানে থার্ড কলাম বাদ দিয়ে, except the third one, থার্ড দিয়ে ও এন ই 1 লিখবে, 3 নম্বর কলামটা বাদ দিয়ে contains at least one zero, contains at least one zero, contains at least one zero, ফুল স্টপ দিয়ে লেখো subtracting the minimum cost, subtracting the minimum cost of third column from all the elements of that column, all the elements of that column we get table 3, the table 3 টা লেখো, we get table 3, table 3 টা লেখার পরে লেখো let us now cover all the zeros, let us now cover all the zeros, JD RO apostrophe S লিখবে, all the zeros, all the zeros
Let us now cover all the zeros. By drawing horizontal and vertical lines, by drawing horizontal and vertical lines, horizontal and vertical lines, such that the number of lines is minimum, such that the number of lines is minimum. ফুল স্টপ দিয়ে রাখো। So covering all the zeros, covering all the zeros, comma দিয়ে we get two lines. Full stop দিয়ে লেখো, since the number of lines, since the number of lines not equal to the order of the matrix, not equal to the order of the matrix, comma দিয়ে table 3 is not optimal. ফুল স্টপ দিয়ে লেখো, ফুল স্টপ দিয়ে লেখো, লেখো subtracting the minimum cost of the uncovered elements, subtracting the minimum cost of the uncovered elements from all the uncovered elements, from all the uncovered elements, and adding to the point of intersection, and adding to the point of intersection of two lines, point of intersection of two lines, we get table 4. লেখো, লেখো since the number of lines we get table 4 লিখেছো তো নাকি, যে টেবিল 4টা লিখে নাও, টেবিল 4টা ড্র করো। টেবিল 4টা লিখে নাও, তারপর লেখো since the number of lines equal to order of the matrix, since the number of line equal to order of the matrix, comma দিয়ে table 4 is optimal table, table 4 is optimal, optimal, table 4 is optimal table. আচ্ছা এটাকে টেবিল 5 দেবে, হ্যাঁ লাস্ট টেবিলটাকে,
ফুল স্টপ দিয়ে লেখো দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট is shown in table 5 লাস্ট লাইনটা দ্য অপটিমাল কি লিখলে অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ শোন ইন টেবিল 5 এটা টেবিল 5 হ্যাঁ এটা টেবিল 5 শোন ইন টেবিল 5 যে টেবিল 5টা লিখে নাও টেবিল 5টা লিখে নাও দিয়ে টেবিল 5 লেখার পর লেখো অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ J1 অ্যারো দিয়ে M1 J2 অ্যারো দিয়ে M3 আর J3 অ্যারো দিয়ে M2 J3 অ্যারো দিয়ে M2 অপটিমাল অ্যাসাইনমেন্ট এটা লিখে নাও আর অপটিমাল কস্ট বা মিনিমাম কস্ট এই যোগফলটা লিখে নাও তাহলে প্রবলেমটা বোঝা গেল আর প্রবলেম কিভাবে সলভ করতে হবে সেটাও আমরা এখানে ডিসকাস করলাম ঠিক আছে আমি একবার সামারাইজ করছি কিভাবে সলভ করতে হবে প্রথমে প্রত্যেকটা রো এর মিনিমাম সেই রো এর সব এলিমেন্ট থেকে বাদ দেব দিয়ে পরের স্টেপে দেখব কোন কলামে জিরো আসেনি যে কলাম বা যে কলামগুলোতে জিরো আসবে না সেই কলামগুলোতে এই অপারেশনটা আবার পারফর্ম করবে মানে সেই কলামের মিনিমামটা সেই কলামে সব এলিমেন্ট থেকে করব বাদ দেব দিয়ে এই জন্য প্রত্যেকটা কলাম অন্তত একটা করে জিরো থাকবে প্রত্যেকটা কলামে প্রত্যেকটা রোতে অন্তত একটা করে জিরো থাকবে যে জিরো গুলোকে কভার করব কিন্তু জিরো গুলোকে কভার করার সময় মনে রাখবো যে এমন ভাবে জিরো গুলোকে কভার করব বাই ড্রয়িং হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন সাচ দ্যাট দ্য নাম্বার অফ লাইনটা কি হয় আমি যদি এইভাবে একটা লাইন ড্র করতাম এভাবে একটা লাইন ড্র করতাম এভাবে একটা লাইন ড্র করতাম সব জিরো গুলো কভার হতো কিন্তু কটা লাইন লাগতো এখানে বেশি হয়ে যেত লাইনটাকে কি করতে হবে মিনিমাইজ করতে হবে আর মিনিমাইজ করার নিয়ম হচ্ছে যে প্রথমে দেখবো কোন রো বা কলামে সব থেকে বেশি জিরো আছে সেটাকে আগে কি করে নেব কভার করে নেব এভাবে প্রত্যেকটা মানে কোন রো বা কলামে সব থেকে বেশি জিরো আছে ওগুলো কভার করতে করতে গেলে নাম্বার অফ লাইনটা মিনিমাম হয়ে যাবে দিয়ে যদি কি হয় নাম্বার অফ লাইন ইকুয়াল টু অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয় তাহলে সেটা হবে অপটিমাল সলিউশন বা অপটিমাল টেবিল আর যদি না হয় তখন কি অপারেশন করছি আনকভার্ড এলিমেন্ট গুলো থেকে মিনিমামটা চুজ করে আনকভার থেকে বাদ দিচ্ছি আর পয়েন্ট অফ ইন্টারসেকশনে কি করছি যোগ করছি যে এই টেবিলটা আবার এই প্রসেসটাকে এটা বারবার রিপিট করব যদি এখানে নাম্বার অফ লাইন দুটো পেতাম সাপোজ তখন আনকভার থেকে মিনিমাম বাদ দিতাম আর পয়েন্ট অফ ইন্টারসেকশনে কি করতাম যোগ করতাম দে যখন দেখে যেই স্টেজে দেখা যাবে যে নাম্বার অফ লাইনটা ইকুয়াল টু অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয়ে গেছে সেটাই হবে অপটিমাল টেবিল আর অপটিমাল টেবিল থেকে এভাবে কি করছি আমরা অপটিমাল সলিউশন বের করছি অপটিমাল সলিউশন কি করে বের করছি প্রথমে অপটিমাল টেবিল গুলো থেকে জিরো গুলোকে পিক আপ করে রাখলাম এখানে দিয়ে খুঁজবো কোন রোতে একটা জিরো আছে যদি দেখা যায় যে এমন কোনো রো নেই যেখানে একটাই জিরো আছে তখন কলামে চলে যাবে কোন কলামে একটা জিরো আছে সেটা খুঁজে সাপোজ যদি আমার এইখানে এরকম হতো যে এইখানে তোমার একটা জিরো আছে ধরো এইটাতেও একটা জিরো আছে এক্সাম্পলের জন্য বলছি এখানে যদি একটা জিরো থাকতো তাহলে এই রোতে দুটো জিরো এই রোতে দুটো জিরো এই রোতেও কিন্তু দুটো জিরো তাহলে রো এর অপারেশনটা হলো না এবার খুঁজবো কোন কলামে একটা জিরো আছে
তাহলে দেখো এই কলমে তখন কি হয়ে গেছে একটা, যে তখন এইটাকে ব্লক করবো, মানে অ্যাসাইন করবো এটাকে। বোঝা গেল? তাহলে মনে রাখবো সবসময় যে অ্যাসাইনমেন্ট প্রবলেম সবসময় যে কস্ট ম্যাট্রিক্স, এটাকে কস্ট ম্যাট্রিক্স বলা হয়। এই কস্ট ম্যাট্রিক্স সবসময় স্কোয়ার হবে, ঠিক আছে? যদি স্কোয়ার না থাকে সেটাকে, যদি স্কোয়ার থাকে তাহলে এটাকে বলা হয় ব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেম বলা হয়। আর এই ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, মানে নাম্বার অফ রো নট ইকুয়াল টু নাম্বার অফ কলম যদি হয়, তখন এটাকে আনব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেম বলা হয়। আনব্যালেন্সকে সলভ করা যায়, তার জন্য একটা এক্সট্রা স্টেপ অ্যাড করতে হয়, সেটা আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। দেখো, ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন অফ দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট প্রবলেম। Optimal solution of the following assignment problem. One, two, three, four, five. 1, 2, 3, 4, 5. হ্যাঁ, আচ্ছা, তাহলে এর সলিউশনটা হয়ে লেখা আছে। 132, 36, 243, 15। আমি বলে দিচ্ছি, এবার মিলিয়ে নাও। প্রথম রোটা হচ্ছে 132, 36, তারপরে 243, 15, 563, 46, 314, 22 আর 156, 54 হয়েছে। আচ্ছা, ঠিক আগের মতো আমি প্রসেস গুলোকে, মানে স্টেপ গুলোকে ফলো করব। তাহলে একটু বলো তো নাম্বার গুলো। 100 কত? 132, দাঁড়া দাঁড়া, 132, 36, তারপরে 243, 15, 563, 46, 314, 22, তারপরে 156, 54। ঠিক আছে। আচ্ছা,
আমার সঙ্গে সঙ্গে তোমরা আর এই মানে যে আগে ল্যাঙ্গুয়েজটা রাখলাম ওটা আর লেখাচ্ছি না, ওটা মনে রাখবে। পরীক্ষাতে কিন্তু এভাবে লিখতে হবে কোন স্টেপে কি অপারেশন করতে, হ্যাঁ। তা আমার সঙ্গে সঙ্গে তোমরা করো টেবিল 1 এটা, টেবিল 2, টেবিল 2 তে অপারেশন গুলো পারফর্ম করো। কি আসবে? এই রো এর মিনিমামটা এই রো থেকে বাদ দেবো, 1 মিনিমাম, তাই তো? তাহলে 1 বাদ দিলে কত হচ্ছে? 0, 2, 1, 2, 5। তারপরে এই রো এর মিনিমাম 1 আছে, 1 বাদ দেবো। তাহলে 1, 3, 2, 0, 4। তারপরে এই রো এর মিনিমাম 3 আছে, তাহলে 3 বাদ দেবো প্রত্যেকটা থেকে। 2, 3, 0, 1, 3। এই রো এর মিনিমাম 1, তাহলে 2, 0, 3, 1, 1। এই রো এর মিনিমাম 1, তাহলে বাদ যাচ্ছে 0, 4, 5, 4, 3। ফার্স্ট স্টেপ হয়ে গেল। এবার কোন রোতে কোন কলামে জিরো আসেনি দেখবো। দেখো ফার্স্ট কলামে জিরো আছে, সেকেন্ড কলামে, থার্ড কলামে, ফোর্থ কলামেও জিরো আছে, কিন্তু ফিফথ কলামে কি নাই? জিরো নাই। তাহলে ফিফথ কলামে জিরো নেওয়ার জন্য কি করতে হবে? এই কলামের মিনিমামটা এখান থেকে বাদ দেবো। প্রথম কলামটা হচ্ছে 0, 1, 2, 2, 0, ফার্স্ট কলাম হলো। সেকেন্ড কলাম হচ্ছে 2, 3, 3, 0, 4। তারপরে 120, 35। তারপরের কলাম হচ্ছে 201, 14। তারপর আচ্ছা এই কলামে জিরো আছে, তাহলে এই কলামের মিনিমামটা এই কলাম থেকে বাদ দেবো। কত আছে মিনিমাম এখানে? 1। তাহলে এই কলামের প্রত্যেকটা থেকে 1 বাদ দেবো। তাহলে এটা হচ্ছে 4, 3, 2, 0 আর কত? 0 আর একটা হচ্ছে 2। দেখো স্টেপ 2 চলে করে দিলাম আর কি। প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলাম জিরো চলে এসেছে। এবার জিরো গুলোকে কভার করবো, হ্যাঁ। কোন রোতে জিরো সব থেকে বেশি আছে দেখো। এই রোতে একটা, এই রোতে একটা, এই রোতে একটা, এটাতে দুটো, এটাতে একটা। কলামে যাচ্ছি, দুটো, একটা, 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 একটা। তাহলে এই রোতে সব থেকে বেশি জিরো আছে, এই রোটাকে কভার করে নিচ্ছি আমি। এই রোটাকে কভার করে নিলাম। তারপরে এই রোতে একটা জিরো, এই রোতে একটা জিরো, এটাতে একটা, একটা কলামে হচ্ছে এটাতে দুটো জিরো চলে এসছে। তাহলে এই কলামটাকে কভার করে নিলাম, এই কলামটাকে কভার করে নিলাম। লাইন গুলোকে ডট ডট দিয়ে লিখবে, হ্যাঁ, মানে এমনি করে লাইন দেবে না, ডট ডট লাইন দেবে। তাহলে এটা একটা হয়ে গেল। আর কোন রোতে জিরো আছে? আর কটা জিরো বাদ থাকলো? দুটো জিরো। তাহলে দুটো হরাইজন্টাল, তাই না? দুটো জিরো বাদ থাকলো। তাহলে আমি কিভাবে করতে পারি এই দুটো জিরোকে? এই দুটো মনে রাখবে, এই দুটো জিরোকে কভার করতে গেলে দুটো লাইন লাগবে, কি তাই তো? তাহলে সেই দুটো লাইন আমি হরাইজন্টালও দিতে পারি, সেই দুটো লাইন ভার্টিক্যালও দিতে পারি। একটা হরাইজন্টাল দিতে পারি, একটা ভার্টিক্যাল, যেটা ইচ্ছে সেটা দিচ্ছি। এখানে আমি এইরকম দুটো ভার্টিক্যাল দিলাম, ধরো এই দুটো ভার্টিক্যাল লাইন দিলাম, এই দুটো ভার্টিক্যাল লাইন দিলাম, হ্যাঁ। তাহলে নাম্বার অফ লাইন কটা হয়েছে? 4টে। আর অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স 5। তাহলে অপটিমাল নয়। এর পরের স্টেপে কি করতে হবে? আনকভার থেকে মিনিমামটা বাদ দেবো, পয়েন্ট অফ ইন্টারসেকশনে যোগ করব, ঠিক আছে? টেবিল 4টা লিখে নাও। টেবিল 4, টেবিল 4-এ আসছে তোমার আনকভার্ড এর মিনিমাম কোনটা দেখো তো। আনকভার্ড এর মিনিমাম হচ্ছে 2, তাই তো? তাহলে আনকভার্ড এ বাদ যাবে, আর পয়েন্ট অফ ইন্টারসেকশনে কি হবে? যোগ হবে। এইটাতে যোগ হবে, 2 যোগ করছি প্রথমে। আহ, প্রথমটা কত আছে? তাহলে প্রথমটা 0 থাকবে, তারপরে হচ্ছে এটা 1 হবে, তারপরে এটা 1 থাকবে, তারপরে এটাতে একটা আছে 2 থাকবে, আর এটা 2 থাকবে, ঠিক আছে? আনকভার থেকে 2 বাদ দেবো। ও এটা 0 হবে, হ্যাঁ, এটা 0 হবে, তাই তো? এই এলিমেন্টটা নাই, এলিমেন্টটা 0 হলো। আচ্ছা, তারপরে এই এটা 1 থাকলো, আনকভার থেকে বাদ দিব আর পয়েন্ট অফ ইন্টারসেকশনে যোগ করবো, এটা মনে রাখবে। তাহলে এটা 1 আছে, এটা 1 হবে, এটা চেঞ্জ হবে না, এটা এটাও চেঞ্জ হবে না, আর এটাতে 2 বাদ যাবে, তাহলে 1 হলো এটা। তারপরের রোতে এটা 2,
তারপরে হচ্ছে 1, 2 এর পর 1 হচ্ছে এটা, তারপরে 0 আছে এখানে, তারপরে 1 আছে এখানে, আর এখানে 0 হলো, ঠিক আছে? এই পয়েন্ট অফ ইন্টারসেকশন এখানে 2 যোগ করব, তাহলে 4, তারপরে হচ্ছে 0, 3 আর আছে, এটাও পয়েন্ট অফ ইন্টারসেকশনে আছে, তাহলে 1 যোগ হবে 3 হলো এটা। কত? না এটা এটা ভুল হলো না। আর এটা কত হলো এই এলিমেন্টটা? এটা 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 4 যোগ হলো, এইটাতে যোগ হবে না, এটাতে যোগ হবে, তাহলে 5 হবে এটা, 5 হবে, এটা হচ্ছে 3 আর এটা 0, আর তারপরে এটা 0, তারপরে 2, তারপরে 5 হচ্ছে এটা, আর তারপরে হচ্ছে 4, তারপরে 0, টেবিল 4। আবার ওই আগের স্টেপকে রিপিট করো, লাইন ড্র করো আবার, ঠিক আছে? তাহলে কোন রোতে ম্যাক্সিমাম 0 আছে? রোতে 0 দুটো, দুটো, আর কলামে 0 এটা দুটো, দুটো, তিনটে, তাহলে এই কলামটাকে আগে আগে কভার করে নাও, এই কলামটাকে আগে কভার করে নিচ্ছি, এটাকে এই কলামটাকে কভার করে নিলাম। এবার কোন রো বা কলামে সব থেকে বেশি 0 আছে? রোতে দুটো, একটা, দুটো, কলামে দুটো, ঠিক আছে, কলামে দুটো, তাহলে এবার কোনটা করবো বলো? একই আসছে তাই তো? প্রথম কলাম দুটো বলে দুটো 0 চলে যাচ্ছে তাই তো? তাহলে এই দুটো 0 নিয়ে নিলাম, এই দুটো 0 নিয়ে নিলাম, আর এই দুটোর জন্য দুটো কলাম, দুটো লাগবে তাই তো? তাহলে দুটো হরাইজন্টাল করলে দেখতে ভালো লাগবে তাই না? হরাইজন্টাল করে নিলাম। হ্যাঁ কি কটা লাইন হলো? হ্যাঁ, 5টা লাইন হয়ে গেছে, তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে গেছে, এটা অপটিমাল সলিউশন। এবার এখান থেকে অপটিমাল অ্যাসাইনমেন্টটা বের করে নাও, টেবিল টেবিল 5, জিরোগুলোকে পিক আপ করবো, টেবিল 5। এটা হচ্ছে আবার এখানে আমি ফাইনালি এটা লিখবো, এটাতে 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, আর 5 ছিল, এটাতে 1, 2, 3 পজিশন গুলো বোঝা যাবে, তাহলে এটা রোমান আছে, ঠিক আছে? জিরো গুলোকে পিক আপ করো, এই পজিশনে 0 দুটো আছে, আর তারপরের রোতে 4th পজিশনে 0 আছে, তারপরের রোতে 3rd আর 5th-এ আছে, 3rd আর 5th-এ 0 আছে, তারপরে হচ্ছে 2nd আর 5th, 2nd আর 5th-এ 0 আছে, 2nd আর 5th-এ 0 আছে, তারপরে লাস্টে হচ্ছে 1st আর লাস্টে আছে। আচ্ছা, এবার অপটিমাল অ্যাসাইনমেন্ট বের করার জন্য কোন রোতে একটা 0 আছে এটা খুঁজে বের করবো তুমি, কোন রো দেখো তো? এটাতে দুটো, এটাতে একটা, তাই তো? তাহলে হ্যাঁ, না এই 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 রোতে একটা 0 হয়ে গেছে যে, এই রোতে একটা 0 আছে, তাহলে এটাকে কি করলাম প্রথমে? ব্লক করে অ্যাসাইনমেন্ট হয়ে গেল, মানে 2 নম্বরটা কোথায় অ্যাসাইন হলো? 4 নম্বর মেশিনে অ্যাসাইন হয়ে গেল। তাহলে এই রো আর এই কলামে যদি 0 থাকে তাহলে ক্রস করে দেবো, অলরেডি নেই এখানে। আচ্ছা, তারপরে আবার রিপিট করব, কোন রোতে একটা 0 আছে এটা বের করবো আবার, এটাতে দুটো, এটাতে দুটো, এটাতে দুটো, এটাতে দুটো, এমন কোনো রো নেই যেখানে একটাই কি আছে? 0 আছে। কলমে চলে যাব, সার্চ করব কলম, কোন কলমে একটা 0 আছে সেটা খুঁজে বের করব। তাহলে এই কলমে দুটো, এই কলমে দুটো, আর এই কলমে কটা, তাই তো? তাহলে এইটাকে আমি অ্যাসাইন করলাম, আর এই রোতে যত 0 থাকবে এটাকে ক্রস করে দিব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো তো, কোন রো বা কলমে একটাই 0 আছে? কোন এমন কোনো রো নেই যেখানে একটাই 0 আছে, আর এমন কোনো কলমও নেই যেখানে কি আছে? একটা 0 আছে কি? যদি এইরকম সিচুয়েশন অ্যারাইজ করে, তখন বাকি 0 গুলোর মধ্যে যে কোনো একটা 0-কে আরবিট্রারিলি চুজ করব। আমি এইটাকে আরবিট্রারি যদি চুজ করি, তাহলে এটাকে ব্লক করলাম, দেখো এটাকে ব্লক করলে এটা ক্রস হয়ে গেল, আর এটা যদি ক্রস হয় তাহলে এটা তো একটাই 0, তাহলে এইটা ব্লক কি হয়ে যাবে?
মানে রিপিটেশনটাকে আমি সংক্ষেপে করছি। এটা এটা ব্লক হয়ে গেল মানে এটা আর হবে না। আর এটা যদি না হয় তাহলে এখানে এই জিরোটা একাই থাকবে, মানে এই অ্যাসাইনমেন্টটা এখানে হবে, তাই তো নাকি? তা এইটা যদি হয়ে যায় তাহলে এটা ক্রস হয়ে গেল। আর এটা যদি ক্রস হয় এখানে তো একটা অ্যাসাইনমেন্ট লাগবে, তাহলে এটা কি হয়ে গেল? আর এটা হলে এটা কি হয়ে যাবে? ক্রস হয়ে গেল। মানে ওইটাকে রিপিট করে সংক্ষেপে এটা করে নিলাম। তাহলে অপটিমাল অ্যাসাইনমেন্টটা কোনটা হলো তাহলে? অপটিমাল অ্যাসাইনমেন্ট অপটিমাল অ্যাসাইনমেন্টটা হচ্ছে 1 অ্যারো দিয়ে 2, ঠিক আছে? আর একটা কি হবে? 1 অ্যারো দিয়ে 2 হলো, তারপরে ও সরি 1 অ্যারো দিয়ে 1, তারপরে 2 কোথায় অ্যাসাইন হলো? 4 এ। তারপরে 3 অ্যাসাইন কোথায় হলো? 3 তে। তারপরে 4 অ্যাসাইন হলো 2 তে। 4 অ্যাসাইন 2 তে হলো, আর 5 এ অ্যাসাইন হলো। 5 অ্যাসাইন হলো 5 এ। আর এর অপটিমাল কস্টটা লিখে নাও, বা মিনিমাম কস্ট। অপটিমাল কস্ট কত হচ্ছে তাহলে? এই এই পজিশন গুলো যোগ হবে, হ্যাঁ? কোন কোন পজিশন? 1 1 পজিশন এইটা, আর যোগ হবে 2 4 পজিশন, 2 4 এইটা, তারপরে হচ্ছে 3 3 3 3 এটা, তারপরে হচ্ছে 4 2 4 2 এটা, আর 5 কোথায় হলো? 1 এ। তাহলে এই কস্ট গুলোকে যোগ করে নাও। 1 প্লাস কত? 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 5 4, দ্যাট ইজ কত হলো এটা? 10 হলো নাকি? অপটিমাল কস্ট হচ্ছে 10। আচ্ছা, এইরকম সিচুয়েশন যখন অ্যারাইজ করবে যে এমন কোনো রো বা কলম নেই যেখানে এক্স্যাক্টলি একটা জিরো আছে, যখন এই সিচুয়েশন অ্যারাইজ করবে তখন তো আমরা আরবিট্রারিলি চুজ করছি, তাই তো? এখন আরবিট্রারি যদি এটা চুজ না করে এটা চুজ করতাম, তাহলে তো অন্য একটা সলিউশন আসতো। তাহলে এই ধরনের সিচুয়েশনে আমাদের কনক্লুশন হবে দ্যাট দ্য গিভেন এলপিপি হ্যাজ অল্টারনেটিভ অপটিমাল সলিউশন। মানে এটা ছাড়াও আর একটা কি থাকবে? সলিউশন। আমি এটা আরবিট্রারিলি এটা চুজ করেছি তো নাকি? যদি আরবিট্রারিলি এটা চুজ করতাম কি হতো দেখা যাক এখানে। তাহলে টেবিল 5টাকে আমি আবার লিখছি, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, জিরোর পজিশন গুলো একটু বলো তো এখানে। কোন কোন পজিশনে জিরো আছে? 1 আর ফার্স্ট রোতে কোন কোন পজিশনে? ফার্স্ট আর কোথায়? ফার্স্ট আর কোথায় আছে? এখানে, ঠিক আছে। আর আছে? আচ্ছা, সেকেন্ড রোতে কোন কোন পজিশনে আছে বলো? হ্যাঁ, শুধু 4 এ? তারপরে 3 আর 5, তারপরের রোতে 3 তে আছে আর 5 এ আছে, তারপরে 2 আর 5, 2 আর 5, আর এটা হচ্ছে 1 আর 5, এটা তো নাকি? আচ্ছা, আমরা এগোচ্ছিলাম, দেখো আবার রিপিট করছি এটা, যে অল্টারনেটিভ সলিউশনটা আমি খুঁজছি আবার। তাহলে এই রোতে একটা জিরো ছিল, এই রোকে ব্লক করেছি। এই রো এই কলমে কোনো জিরো থাকলে ক্রস করে দেবো, অলরেডি নেই। আচ্ছা, তারপরে কোন রোতে জিরো আছে? একটা জিরো নেই, কলমে চলে গেছি। এই কলমে দুটো, এই কলমে দুটো, এই কলমে একটা, এখানে তিনটে, এইটাতে একটা আছে, তাহলে এটা অ্যাসাইন হয়ে গেল। এইটা অ্যাসাইন হয়ে গেল, এটা ক্রস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোন রোতে একটা জিরো আছে খুঁজবো। এই রোতে দুটো, এই রোতে কি হচ্ছে? দুটো, এই রোতে দুটো। তাহলে রোতে এমন কোনো রো নেই যেখানে একটাই জিরো আছে। কলমে চলে আসলাম, এই কলমে দুটো, এই কলমে দুটো, এই কলমে দুটো। তাহলে এমন কোন রো, বা এখানে তো আমরা আরবিট্রারিলি চুজ করেছিলাম, তাহলে আরবিট্রারিলি কোনটাকে চুজ করেছিলাম? এটাকে। এইটা চুজ না করে যদি আরবিট্রারিলি এটা চুজ করতাম, অল্টারনেটিভ সলিউশন পাবো। তা এইটা যদি চুজ করি তাহলে এই রোতে এটা জিরো ক্রস হয়ে যাবে, তাহলে এইখানে একটাই জিরো থাকলো। মনে রাখবো যে এই 5 নম্বর কোনো এমন কোনো জব থাকবে না যে জবটা পারফর্ম করা হবে না, এমন কোনো প্রোডাক্ট থাকবে না
যে প্রোডাক্টটা কোনো মেশিনে তৈরি করা হবে না, এরকম থাকবে না কিন্তু। তাহলে এই মেশিন এই প্রোডাক্টটাকে তো অবশ্যই প্রডিউস করতে হবে, তাই তো? তাহলে এটা কি করলাম, এটাকে অ্যাসাইন করলাম। আর এটা যখনই অ্যাসাইন হলো তাহলে এই রোতে এটা জিরো আছে, এটা ক্রস হয়ে গেল। আর এটা যখন ক্রস হলো তখন এই এখানে কি আছে, একটা জিরো আছে, তাহলে এই জিরোটা কি হবে, আর এটা হলে এটা কি হয়ে যাবে তখন? হ্যাঁ? ও একটা থাকলে তো রো কলমের কোনো ব্যাপার নাই। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি তোমাকে, ওইভাবে দেখাচ্ছি। হ্যাঁ, আমি আরবিট্রারলি এটা চুজ করছি তো নাকি? আচ্ছা, ঠিক আছে, ওইটাই করছি। আরবিট্রারলি এটা চুজ করলাম। তাহলে এই রোতে বা এই কলমে যত জিরো থাকবে সবগুলো ক্রস করব। তাহলে এটা ক্রস হবে আর এটা ক্রস হবে। এই রোতে জিরো আছে, এটা ক্রস করলাম, আর এটাকে ক্রস করলাম। আবার কোন রোতে একটা জিরো আছে খুঁজবো, কোন রোতে একটা জিরো আছে, এই এইটাতে, এইটাতে একটা জিরো আছে। তাহলে এটা কি করলাম, ক্রস অ্যাসাইন করলাম। আর এইটা যখন অ্যাসাইন করবো এই রো আর এই কলমে যত জিরো থাকবে ক্রস করে নিব, ক্রস করে নিলাম। তারপরে আবার রিপিট করছি, কোন রোতে একটা জিরো আছে, তাহলে এই রোতে একটা জিরো আছে, তাহলে এটা কি করলাম, ব্লক করলাম। বোঝা গেল? তা রেস্ট্রিকশনটা কি, যে এমন কোনো জব থাকবে না, এমন কোনো প্রোডাক্ট থাকবে না যেটা মেশিনে কি করা হবে না, প্রডিউস করা হবে না। প্রত্যেকটা প্রোডাক্টকে তৈরি করতে হবে। আর এমন কোনো মেশিন থাকবে না যেটা আইডেল থাকবে। আইডেল মানে যে মেশিনে কোনো কাজ দেওয়া হয়নি। প্রত্যেকটা মেশিন একটা করে কাজ করবে, আর প্রত্যেকটা জব একটা করে মেশিনে পারফর্ম করা হবে, ঠিক আছে? আমি ওই জন্য এটা বলছিলাম, এই এই টেকনিকটা আমরা তখন অ্যাপ্লাই করব। এটা তো, এটা আরবিট্রারলি চুজ করলাম, আমি যেটা বলছি এটা করে হলো তো নাকি? আরবিট্রারলি এটা চুজ করলাম, এটা যখন চুজ করবো এটা ক্রস হয়ে যাবে। এটা যখনই ক্রস হলো এই এখানে একটা জিরো তো নাকি? তাহলে এখানে দেখো, তোমার এইখানে কোন পজিশনে, সবসময় মনে রাখবো অ্যাসাইনমেন্ট হবে শুধুমাত্র জিরো পজিশন গুলোতে। যেখানে জিরো থাকবে সেই পজিশন গুলোতে কি হবে, অ্যাসাইনমেন্ট হবে। তাহলে এইগুলো অ্যাসাইনমেন্ট হবে না, তাহলে এইখানে একটা অ্যাসাইনমেন্ট হতে হবে। কারণ এইটা যদি না হয় তাহলে 5 নম্বর কি হচ্ছে, মানে 1 নম্বর মেশিনটা কিন্তু আইডেল থেকে যাবে। এইটা যদি আমি না অ্যাসাইন করি কি সমস্যা হবে, এটা যদি না অ্যাসাইন করি তাহলে 1 নম্বর মেশিনে কোনো জবই পারফর্ম করা হলো না, কোনো প্রোডাক্ট তৈরি করা হলো না। কিন্তু এটা রেস্ট্রিকশনের বাইরে হয়ে যাচ্ছে। রেস্ট্রিকশনটা কি ছিল, যে প্রত্যেকটা মেশিন একটা করে কাজ করবে, আর প্রত্যেকটা প্রোডাক্ট একটা মেশিনে কি করা হবে, তৈরি করা হবে, ঠিক আছে? ওই জন্য এটাকে, ঠিক আছে? তাহলে এটা ক্রস হয়ে গেল, এটাকে আমি কি করলাম, অ্যাসাইন করে নিলাম। এটা যখনই অ্যাসাইন হলো, দেখো এটা যখন অ্যাসাইন হলো তখন এইখানে আর কি অ্যাসাইনমেন্ট হবে। এটা যখন অ্যাসাইন, জিরোটাকে ক্রস করে দিলাম, আর এই জিরোটা ক্রস করে দিলে দেখো এইখানে একটা জিরো একাই পড়ে আছে। তাহলে এটা কি হবে তখন, অ্যাসাইন হবে। আর এটা অ্যাসাইন হলে এখানে আর কোনো অ্যাসাইনমেন্ট হবে না, হলো? ওই প্রত্যেকটা রোতে একটা করে জিরো খোঁজার মেথডটা, এটা শর্টকাট মেথড, যে কোন রোতে মানে অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে হবে। তাহলে অল্টারনেটিভ অপটিমাল সলিউশনটা কি হচ্ছে, অল্টারনেটিভ অপটিমাল সলিউশন, বলো কি আসবে? ওয়ান অ্যারো দিয়ে কি হচ্ছে, ওয়ান অ্যারো দিয়ে টু, তারপরে টু অ্যারো দিয়ে হচ্ছে ফোর, আর থ্রি অ্যাসাইন হচ্ছে তোমার টুতে, থ্রিতে, থ্রি অ্যাসাইন হচ্ছে থ্রিতে, ফোর অ্যাসাইন হচ্ছে কোথায়, ফাইভে, আর ফাইভ অ্যাসাইন হচ্ছে ওয়ানে। এটা অপটিমাল অ্যাসাইনমেন্ট। তাহলে এই এটার অল্টারনেটিভ অপটিমাল সলিউশন আছে। তাহলে আরবিট্রারলি এটা চুজ করেছিলাম, তারপরে আরবিট্রারলি এটা চুজ করলাম। যদি আরবিট্রারলি এটা চুজ করে অন্য সলিউশন পাওয়া যেত, সেটাও একটা কি হতো, অল্টারনেটিভ অপটিমাল সলিউশন হতো, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট প্রবলেমের কিছু স্পেশাল কেসেস পাওয়া যায়। স্পেশাল কেসগুলো কি, যে অ্যাসাইনমেন্ট প্রবলেম আমরা সবসময় মনে রাখবো যে অ্যাসাইনমেন্ট প্রবলেম সবসময় মিনিমাইজিং প্রবলেম হয়। কস্টটাকে সবসময় কি করা হয়, মিনিমাইজ করা হয়। অনেক সময় কস্টটাকে ম্যাক্সিমাইজ করতেও বলে, সেটাকে
ম্যাক্সিমাইজিং অ্যাসাইনমেন্ট প্রবলেম বলা হয়। কিন্তু ম্যাক্সিমাইজিং অ্যাসাইনমেন্ট প্রবলেমকে আলাদাভাবে আমরা সলভ করবো না, শুধু ফার্স্ট স্টেপে একটা চেঞ্জ নিয়ে আসবো। নেক্সট প্রবলেম লাগো। দেখো, সলভ দ্য ফলোইং ম্যাক্সিমাইজিং অ্যাসাইনমেন্ট প্রবলেম। Solve the following maximizing assignment problem. A B C D আর এটা হচ্ছে 1 2 3 4। কস্ট গুলো লিখে নাও। কিছু উল্লেখ না থাকলে অ্যাসাইনমেন্ট প্রবলেম সবসময় মিনিমাইজিং হয়, আর এখানে কি বলেছে অ্যাসাইনমেন্ট প্রবলেমটা ম্যাক্সিমাইজিং। যখন ম্যাক্সিমাইজিং অ্যাসাইনমেন্ট প্রবলেম থাকবে তখন শুধু শুরুতে একটা স্টেপ এক্সট্রা করব, সেটা হচ্ছে কি যে এর ম্যাক্সিমাম কত আছে কস্ট, ম্যাক্সিমাম কস্ট কোনটা সব থেকে বড় 8। তাহলে প্রথমে 8 থেকে সবগুলোকে বাদ দিয়ে দিব। 8 থেকে সবগুলোকে বাদ দিলে কি হবে বলো? 8 থেকে সব এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে 8 থেকে 7 বাদ যাবে, কত হবে? এটা 1, এটা 3, এটা 4 আর এটা 5। 8 থেকে 0 এটা, তারপরে কত? তারপরে 6 নাকি, তারপরে 2, তারপরে হচ্ছে 4। 8 থেকে 5 বাদ দেবো, তাহলে 3 5 6 7 আর 3 4 7 0। প্রথমে কি করা হবে, শুধু ম্যাক্সিমাম কস্ট থেকে সব কস্ট গুলোকে বাদ দেবো, দিয়ে এই অ্যাসাইনমেন্ট প্রবলেমকে আগে যেভাবে সলভ করো সেভাবে সলভ করবো, আর কোনো চেঞ্জ নাই। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এটা একটু লিখে নাও। Subtracting all the elements subtracting all the elements subtracting all the elements from the maximum cost element, we get table 1. We get table 1. এটা তো প্রশ্ন গেল, এটাকে টেবিল 1 দাও, আর যদি এটাকে লেখো টেবিল 1 সলিউশনে তাহলে এটা টেবিল 2 হবে, তখন অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, প্রথম স্টেপটা হলো, বোঝা গেল? আর বাকি সব স্টেপ এক, মানে কি আগে যেমন করলাম, এই রো এর মিনিমাম থেকে বাদ দেবো, কলাম 0 থেকে বাদ দেবো, যে আগের গুলো সব রিপিট করব। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কত কত পেলাম? 8, তাহলে 8 থেকে সবগুলোকে বাদ দিতে হবে। দিয়ে আগের স্টেপ গুলো সব সলভ করে এর অপটিমাল সলিউশন বের করবো, এর অপটিমাল সলিউশন থেকে এটা পেয়ে যাবো। হয়েছে? আচ্ছা, আমরা কি করবো, এর সলিউশন বের করবো নাকি? এর যখন সলিউশন বের করলাম, সাপোজ এক্সাম্পলের জন্য বলছি যে 1টা মানে এ অ্যাসাইন হয়েছে তোমার, এ অ্যাসাইন হয়েছে, একে অ্যাসাইন হয়েছে, এটা এ বি সি ডি, আর এটা 1 2 3 4।
তাহলে অপটিমাল সলিউশন এটা হলো, অপটিমাল কস্ট যখন লিখবো তখন কি আসবে, A1, এই মেন টেবিলটাতে চলে আসবো। A1 এ হলে কত ছিল, 7। এই কস্ট গুলোকে কি করবো, যোগ করব। ঠিক আছে, এইখান থেকে কস্ট যোগ করবো না, কোথা থেকে, অরিজিনাল টেবিল থেকে কস্ট গুলো যদি B3 হতো, সাপোজ এক্সাম্পলের জন্য বলছি B3, তাহলে এই B3 এটা তো এই কস্ট নিতাম না এটা নিতাম, এই অরিজিনাল টেবিলের কস্ট, মানে অরিজিনাল কস্ট গুলোকে তখন নিতাম। ঠিক আছে, তাই প্র্যাকটিক্যালি মানে বাস্তব জীবনে আর কি, রিয়েলিস্টিক প্রবলেমে, রিয়েলিস্টিক সিচুয়েশনে অ্যাসাইনমেন্ট প্রবলেমটা তোমার মানে ম্যাক্সিমাইজিং প্রবলেম হতে পারে, মিনিমাইজিং, এটা আমরা ম্যাক্সিমাইজিং আর মিনিমাইজ শুরুতে ডিসকাস করেছি। মিনিমাইজিং, মিনিমাইজিং তো নাকি, তাহলে এখানে কি হয়েছে, অ্যাকচুয়ালি প্রথম প্রোডাক্টটা যদি প্রথম মেশিনে তৈরি করি তাহলে এত টাকা খরচ হবে, এত ইউনিট কস্ট খরচ হবে, তাই তো। তা একটা ফ্যাক্টরির মালিক তখন কস্ট গুলোকে মিনিমাইজ না ম্যাক্সিমাইজ করতে চাই, তাই তো। তবে ফ্যাক্টরির আর কি ওনার সবসময় চাইবে যে এমন ভাবে অ্যাসাইন করব প্রোডাক্ট গুলোকে যাতে কি হয়, তোমার কস্টটা মিনিমাইজ হয়, টোটাল কস্ট তৈরি করতে যে খরচটা এটা নিয়ে। আচ্ছা, এখন যদি এরকম হয়, এই প্রবলেমটা যেটা বলছি, যে এটা ম্যাক্সিমাইজিং প্রবলেমও, অ্যাসাইনমেন্ট প্রবলেমও বাস্তব এতে আছে, যে ধরো এই ফার্স্ট প্রোডাক্টটা ফার্স্ট মেশিনে যদি তৈরি করা হয় তাহলে 7 টাকা লাভ হবে, 7 ইউনিট কস্ট লাভ হবে। এইটা কি বোঝাচ্ছে, এটা কি বোঝাবে তাহলে, সেকেন্ড প্রোডাক্টটা সেকেন্ড মেশিনে তৈরি করলে কত লাভ হবে। এখন ফ্যাক্টরি মালিক লাভটা মিনিমাম চাইবে না ম্যাক্সিমাম চাইবে, তখন এই অ্যাসাইনমেন্ট প্রবলেমটা কি হয়ে যাবে, কি, তাই তো নাকি। তাহলে এইগুলো প্রোডাক্ট, এগুলো হচ্ছে প্রোডাক্ট আর এগুলো হচ্ছে মেশিন। এটা ধরো ফেয়ার অ্যান্ড লাভলি, এটা লিপস্টিক, এইভাবে তৈরি হচ্ছে। কোম্পানি সবসময় কি চাইবে, যে তার প্রোডাক্টে যদি এটা প্রফিট বলে দেওয়া থাকে তখন প্রফিটকে কি করতে চাইবে, ম্যাক্সিমাইজ করতে হবে। আর এটা যদি তখন এই অ্যাসাইনমেন্ট প্রবলেমটা ম্যাক্সিমাইজিং থাকবে, আর এগুলো যদি কস্ট মানে খরচ বলে দেয়, কস্ট বলে, তখন এটা কি হবে, মিনিমাইজিং হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, একটা নেক্সট প্রবলেম দেখো। আচ্ছা, আগের প্রবলেমটার ম্যাক্সিমাম কস্ট হবে প্রফিট, এটাকে তখন আগে মিনিমাম কস্ট বললাম তো, এটা ম্যাক্সিমাম কস্ট, ম্যাক্সিমাম কস্টটাকে আমরা ম্যাক্সিমাম প্রফিট বলি, এটা ম্যাক্স প্রফিট। ম্যাক্স প্রফিটটা অ্যান্সারটা লেখা নাও, 24 হবে আগেরটা, এটা। আচ্ছা দেখো, সলভ দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট প্রবলেম। কোনটা, হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্ট অল্টারনেটিভ হতে পারে, যেমন এইখানে কি হয়েছে, এখানে অল্টারনেটিভ সলিউশন পেয়েছি তো, কিন্তু কস্ট, অপটিমাল কস্ট একই থাকবে, এই কারেসপন্ডিং কস্ট গুলো যোগ করে একই থাকবে, দেখবে, বোঝা গেল। তাহলে সলিউশন অল্টারনেটিভ হতে পারে কিন্তু কস্ট সবসময় ইউনিক হবে। ঠিক আছে, তা এটা বলে দিলাম মানে 24 বলে দিলাম মানে যত সলিউশন থাক না কেন অপটিমাল সলিউশন, তো এর কি হবে, কস্ট 24 হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট লেখো, সলভ দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট প্রবলেম। সলভ দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট প্রবলেম। এ বি সি ডি ই, 1 2 3 4 5, কস্ট গুলো লিখে নাও। 0, এটা ড্যাশ আছে, হ্যাঁ, 0 ড্যাশ 554, তারপরে 26, তারপরে হচ্ছে 431, 03, 958 ড্যাশ 5। এটা একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম বলেছে। এটা আর একটা স্পেশাল টাইপের অ্যাসাইনমেন্ট প্রবলেম, যেখানে এই কস্টটা কিন্তু বলে দেয়নি, দেখো, ঠিক আছে, এগুলোকে রেস্ট্রিক্টেড সেল বলা হয়। ঠিক আছে, তার মানে কি, কোম্পানি কি চাইছে, কোম্পানি চাইছে যে
হয়েছে, লেখা হয়েছে। তাহলে এখানে ড্যাশ আছে, মানে এটা বোঝাতে চাইছে কোম্পানি যে এই 2 নম্বর প্রোডাক্টটা 2 নম্বর মেশিনে প্রডিউস করবে না, রেস্ট্রিকশন দেওয়া আছে, ঠিক আছে। যে আর একটা এখানে ড্যাশ আছে, তার মানে কি কোম্পানি কি চাইছে যে এই প্রোডাক্টটাকে এই 4 নম্বর মেশিনে কোম্পানি তৈরি করতে চাইছে না। মানে এটাও বাস্তব ক্ষেত্রে আসতে পারে যে কোম্পানি তার প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখতে, যখনই 2 নম্বর প্রোডাক্টটা 2 নম্বর মেশিনে দিচ্ছি তখন মেশিন মানে হ্যাং হয়ে যাচ্ছে বা অন্য কোনো মেশিনের সমস্যা হচ্ছে, তখন কোম্পানি কি চাইবে, 2 নম্বরটা কোথায় দিতে চাইবে না। সিমিলারলি এই 5 নম্বর প্রোডাক্টটা যখনই কোম্পানি আগের প্রিভিয়াস হিস্ট্রি দেখছে যে 5 নম্বরটা যখনই আমি এখানে দিচ্ছি 4 নম্বর মেশিনে, তখন মেশিনের কি হচ্ছে, মানে হ্যাং হয়ে যাচ্ছে বা অন্য কোনো মেশিনারি প্রবলেম হচ্ছে, তখন কোম্পানি কি চাইবে যে এটাকে তাহলে এখানে অ্যাসাইন করতে হবে, ড্যাশ দিয়ে দেওয়া আছে আনরেস্ট্রিক্টেড, ঠিক আছে। আচ্ছা, এখন রেস্ট্রিক্টেড সেল বলা হয় এটাকে। এখন কি হচ্ছে যে এই ধরনের প্রবলেম যখন সলভ করব, তখন এই যে এলিমেন্ট গুলো আছে, কস্ট আছে, এই কস্ট ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম কস্ট কত আছে দেখো তো। ম্যাক্সিমাম কস্ট 9। 9 থেকে বড় যে কোনো একটা রিয়েল নাম্বার এখানে বসিয়ে দিই। 9 থেকে বড় হলে 10, 20, 100, 1000, 1 লাখ যে কোনো বসাতে পারি। 9 থেকে কি হতে হবে, এটাকে বড় হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই এটা লেখা সলিউশনে, এটা লিখে নাও শুধু টেবিল 1। এখানে কত লিখবো তাহলে বলো, 9 থেকে বড় যে কোনো, তাহলে এখানে কত লিখলাম, 10। এটাতে 10 লিখলাম, হ্যাঁ, এটাতে 10 লিখলাম আর এটাতেও 10 লিখলাম। ঠিক আছে। রেস্ট্রিক্টেড বা প্রহিবিটেড বলা হয় এটাকে, যে অ্যাসাইনমেন্ট কোনো পার্টিকুলার সেলে অ্যাসাইনমেন্ট চাইছে না, ঠিক আছে। তখন সেটাতে কি হবো, কস্ট ম্যাট্রিক্সের যত ম্যাক্সিমাম কস্ট আছে তার থেকে বড় যে কোনো একটা কস্ট অ্যাসাইন এখানে এ করে দিব। তারপরে এই অ্যাসাইনমেন্ট প্রবলেমকে সলভ করবো, বোঝা গেল। আর তোমরা সলভ করে দেখবে সবসময়, মানে অ্যাসাইনমেন্ট প্রবলেমটা এমন ভাবে সলভ করা হয়, সলিউশন প্রসিডিওরটা এমন যে কোনোদিন ম্যাক্সিমাম কস্টে অ্যাসাইন হবে না, সবসময় কোথায় হবে, ওই জন্য এই 10-এ, অ্যাকচুয়ালি 10-এ কোনোদিনই জিরো আসবে না। অ্যাসাইনমেন্ট গুলো ফাইনালি অপটিমাল টেবিলে কোথায় জিরোতে করছি তো নাকি, এই সেলে কোনোদিনই জিরো আসতে পারবে না, কারণ এর মিনিমাম তো এটা থাকবে না। জিরো কখন হবে, যখন এটা মিনিমাম হবে, মিনিমাম তো নেই এটা, তাহলে এই সেলে অ্যাপ্লিকেশন হবে না। বাকিগুলো এটা এটা লেখার পরে বাকি স্টেপ গুলো আগের মতো করে সলভ করে নিবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। মিনিমাম কস্ট হবে 9 হবে, হ্যাঁ, মিনিমাম কস্ট হচ্ছে 9। আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম। solve the following solve the following assignment problem. Following assignment problem. 1 2 3 4, 1 2 3 4, কস্ট গুলো লিখে নাও। 2 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, 1 0 মাইনাস 2 মাইনাস 1, 1 মাইনাস 1 মাইনাস 2 0, 2 2 1 1। আচ্ছা, এখানে দেখো এক বা একাধিক কস্ট নেগেটিভ চলে এসছে। অ্যাসাইনমেন্ট প্রবলেম যখন সলভ করা হয়
কোনো কস্ট নেগেটিভ রাখা যাবে না। যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে পজিটিভ করব। কিভাবে পজিটিভ করা হয়? এখানে মোস্ট নেগেটিভ কত বলো তো? -2। -2, এই মাইনাসটা বাদ দিলাম, দিয়ে 2 প্রত্যেকটার সঙ্গে যোগ করবো আমি। ঠিক আছে? 2 যোগ করলে কি পাবো টেবিলটা? তাহলে এটা 1 2 3 4, এটা 1 2 3 4 লেখে না, 2 যোগ করো প্রত্যেকটার সঙ্গে। তাহলে 4, তারপরে কত হবে এটা? 1 1 0, 3 2 0 1, তারপরে 3 1 0 2, তারপরে 4 4 3 3 দিয়ে এই প্রবলেমটাকে সলভ করবো। অ্যাসাইনমেন্ট প্রবলেমটাকে আগের মেথডগুলো অ্যাপ্লাই করে। তাহলে যদি কি নেগেটিভ কস্ট থাকে, প্রথম স্টেপে কি করতে হবে? মোস্ট নেগেটিভের অপোজিট সাইন দিয়ে প্রত্যেকটার সঙ্গে কি করবো? যোগ করব। মোস্ট নেগেটিভ -2, তাই তো? -2 যোগ করবো প্রত্যেক। যদি মোস্ট নেগেটিভ 9 হতো, -9 মোস্ট নেগেটিভ হতো, কি করতাম? প্রত্যেকটার সঙ্গে কত যোগ করতাম? 9 যোগ করতাম। ঠিক আছে? দিয়ে এই অ্যাসাইনমেন্ট প্রবলেমটাকে সলভ করবো। আগের যে প্রসেস ছিল আমাদের, আগের যে স্টেপগুলো ছিল, সেই স্টেপগুলো ফলো করে এটাকে সলভ করব। এই সলভ করে এর মিনিমাম কস্টটা বলে দিচ্ছি। মিনিমাম কস্ট হচ্ছে -3 হবে। হ্যাঁ, অপটিমাল কস্ট -3। আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে কি, স্যার এটা কি ধরনের হয়ে গেল যে এই এই প্রোডাক্টটা যখন এই মেশিনে করা হবে তখন -1 টাকা কস্ট লাগছে। -1 টাকা কস্ট লাগা মানে বাস্তবে কি বোঝায়? হ্যাঁ, ভালো করে বলো। এই -1 টাকা খরচ হলো, কস্ট মানে কি? এই মেশিন, এই প্রোডাক্টটা এই মেশিনে তৈরি করলে, এই মেশিনে তৈরি করলে কি হবে? খরচ হবে -1 টাকা, মানে কি? আচ্ছা, ধরো তুমি একটা পার্লার খুলেছো, ভালো করে শোনো, তুমি একটা পার্লার খুলেছো, ঠিক আছে? সেখানে তুমি পার্লারে কাজ করছো, দিয়ে শাহরুখ খানের ছেলের বিয়ে হবে। যে তুমি কাজটা কি করবে? তুমি যদি ওই কাজটা পেয়ে যাও, তখন শাহরুখ খানের ছেলের কাছে টাকা নেবে না, তুমি আরো গিফট দিবে ওকে। হ্যাঁ, তোমার তো অ্যাডভার্টাইজমেন্ট হলো না, যে আমার কাছে শাহরুখ খানের ছেলে আমার পার্লারে এসে কাজ করে গেছে। তো এই জিনিসটা হচ্ছে এটা, যে তুমি কাজ করে দিচ্ছ, আবার কি করছো তুমি? তার তার কাছ থেকে টাকা নিয়ে না নিয়ে কি করছো? তুমি উল্টো তাকে, মানে ওর পিছনে তুমি উল্টো খরচ করছো। তাহলে এই ধরনের সিচুয়েশনে এটা কি হয়ে যাবে? এটা কস্টটা নেগেটিভ কস্ট হয়ে যাবে। ঠিক আছে? বাস্তবে এরকম আসতে পারে যে এই ধরনের নেগেটিভ নেগেটিভ কস্ট যখনই আসবে, ঠিক আছে, নেগেটিভ কস্ট যখন আসবে তখন কিভাবে পজিটিভ করলাম? মোস্ট নেগেটিভটা কি করলাম? সবগুলোর সঙ্গে যোগ করে দিলাম। ঠিক আছে? এটার মিনিমাম কস্ট -3 হবে। মানে এই মেশিন গুলো, এরা আমরা অ্যাসাইনমেন্টের ল্যাঙ্গুয়েজে মেশিন বলি এটাকে, আর এটাকে জব বলি, কিন্তু এগুলো বাস্তবে বিভিন্ন ধরনের মানে ইন্টারপ্রিটেশন নিয়ে থাকতে পারে। ঠিক আছে? যেমন ধরো তুমি যদি পার্লারের কথা ভাবো একটা, হ্যাঁ, বিউটি পার্লার যেটাকে বলছে, তা সেখানে তোমার কি আছে? তো 4 জন স্টাফ রেখেছে, ভালো করে দেখো। এই 4 জন স্টাফ, এই স্টাফ গুলোকে মেশিন বলা হচ্ছে। 4 জন স্টাফ আছে, আর 4 জন স্টাফ এই 4টে কাজই পারে। এটা ধরো তোমার মানে হেয়ার কাটিং, এটা হচ্ছে তোমার মানে কি এটাকে বলে, চামড়া ট্যান করা নাকি, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজগুলো করছে। তাহলে এই এই স্টাফ সব 4টে কাজই করছে, এই স্টাফও 4টা করবে। হ্যাঁ, তখন এই স্টাফটা, এইটা নেগেটিভ হলো মানে কি? এই স্টাফটা যখন এই কাজটা করবে তখন মাইনাস হয়ে গেল, তার মানে কি? মানে সে আরো উল্টো টাকা কি হচ্ছে, মানে ওর পিছনে খরচ করছে। ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন শুরুতে আমি বলেছি যে একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম কি হচ্ছে, ব্যালেন্সও হতে পারে, আনব্যালেন্সও হতে পারে। ব্যালেন্স মানে কি? সেই ম্যাট্রিক্সটার কস্ট ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলমটা কি থাকবে? সমান থাকবে। যদি না থাকে তাহলে সেটাকে আনব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেম বলে। আর আনব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেমকে সলভ করার জন্য প্রথমে সেটাকে ব্যালেন্স করতে হবে। কি করে ব্যালেন্স করতে হবে? নেক্সট একটা প্রবলেম লেখো।
দেখো solve the following assignment problem. Solve the following assignment problem. এটা হচ্ছে a b c w x y z। কস্ট গুলো লিখে নাও। 18, তারপরে 24, তারপরে 28, তারপরে 32, তারপরে 8, 13, 17, 19, আর 10, 15, 19 আর 22। আচ্ছা, এই যে কস্ট ম্যাট্রিক্সটা আছে, এই কস্ট ম্যাট্রিক্সটা কত অর্ডারের? 3x4। এটা স্কোয়ার নয়, ঠিক আছে? মানে আনব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেম। আর আনব্যালেন্সকে যখনই সলভ করবো, প্রথম স্টেপে এটাকে ব্যালেন্স করে নেবো। ব্যালেন্সটা কিভাবে করা হবে? যে এখানে দেখবো ম্যাট্রিক্সটাতে রো কম আছে না কলম কম আছে, এটা দেখবো। কি কম আছে? তাহলে আমি একটা এক্সট্রা রো দিয়ে দিচ্ছি বি, যে তার সব কস্ট গুলোকে জিরো করে দিলাম। এটাকে ফিকটিসাস রো বলা হয়। এটাকে বলা হয় ফিকটিসাস রো, কাল্পনিক আর কি, যার প্রত্যেকটা কস্ট কত দিয়ে দিয়েছি? জিরো দিয়েছি। যদি কলম কম থাকতো তাহলে এখানে একটা কলম দিতাম, সব কস্ট গুলোকে কত করতাম? জিরো করতাম। ঠিক আছে, এটা লিখে নাও। এটা টেবিল 1 হবে, ব্যালেন্স করে টেবিল 1। দিয়ে আগের মতো স্টেপ গুলোকে ফলো করবো। আগের সব স্টেপ গুলোকে ফলো করবো। এর মিনিমাম কস্ট অ্যান্সারটা লিখে নাও, 50 হবে। মিনিমাম কস্ট 50। দেখো আরেকটা প্রবলেম তোমরা সলভ করবে, লিখে নাও। এটা লাস্ট প্রবলেম। দেখো, সলভ দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট প্রবলেম। সলভ দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট প্রবলেম। J1, J2, J3, J4, M1, M2, M3, M4, 10, 24, 30, 15, 16, 22, 28, 12, 12, 20, 32, 10, 9, 26, 34, 16। এর অ্যান্সারটা লিখে নাও। মিনিমাম কস্ট 71 হবে, মিনিমাম কস্ট। ঠিক আছে, এর অল্টারনেটিভ সলিউশনও থাকবে। হ্যাঁ, এর অল্টারনেটিভ সলিউশন থাকবে। অল্টারনেটিভ সলিউশন যদি থাকে তাহলে একটা অল্টারনেটিভ সলিউশন করে দেখাতে পারো পরীক্ষাতে। হ্যাঁ, যত অল্টারনেটিভ থাকবে সবগুলো দেখানো, একটা অল্টারনেটিভ সলিউশন দেখালে। তাহলে অ্যাসাইনমেন্ট প্রবলেম কি, অ্যাসাইনমেন্ট প্রবলেম কিভাবে সলভ করতে হবে, অপটিমাল সলিউশন বের ডিসকাস করলাম। আর অ্যাসাইনমেন্ট প্রবলেমের কিছু স্পেশাল কেসেস। 1 নম্বর, যদি আনব্যালেন্স থাকে তাহলে তাকে কিভাবে ব্যালেন্স করব বললাম, যে যটা রো বা যটা কলম কম থাকবে ততটা রো বা কলম
মানে অ্যাড করে তাদের কস্টগুলোকে জিরো করব। আর ম্যাক্সিমাইজিং অ্যাসাইনমেন্ট প্রবলেম কিভাবে সলভ করব? ম্যাক্সিমাম অ্যাসাইনমেন্ট প্রবলেম, ম্যাক্সিমাম কস্ট থেকে সবগুলোকে কি করবো, বাদ দেবো, দিয়ে বাকিগুলো আগের স্টেপ ফলো করব। আর কোনো যদি প্রহিবিটেড সেল থাকে যে এই সেলে অ্যাসাইনমেন্ট হবে না, সেটাকে কিভাবে করছি আমরা, সেখানে একটা বড় লার্জ একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যদি কি হয় তোমার নেগেটিভ কস্ট যদি থাকে, তাহলে লাস্ট মোস্ট নেগেটিভের অপোজিট সাইন দিয়ে সবগুলো কি করবো, যোগ করবো। আচ্ছা ঠিক আছে, থাকা।